ভাইয়া তুমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবাই। এখন প্রশ্ন হচ্ছে চান্স যেহেতু তুমি পেয়ে যাবা, এখন মেরিট পজিশন নিয়ে একটা ফাটাফাটি লড়া হবে। তুমি তো চাও যে তোমার মেরিট পজিশনটা টপ 100-এর মধ্যে থাকুক, তোমাকে নিয়ে সবাই দেখো না অ্যাডমিশন যখন রেজাল্ট দিয়ে দেয়, যখন যারা ফার্স্ট পজিশনে থাকে তাদের নিয়ে অনেক কিছু হয়ে যায়। তুমি কি চাও তোমাকে নিয়ে এরকম একটা কিছু হয়ে যাক? হ্যাঁ, তাহলে তোমাকে বেসিক থেকে শিখতে হবে। তুমি অ্যাডমিশনের আগামী 4-5টা মাস সময় আছে, এই 4-5 মাস সময় তোমাকে একেবারে বেসিক থেকে পড়তে হবে। তোমার যদি বেসিক স্ট্রং থাকে, তোমাকে আমি যা দিব তুমি না নিতে পারবা। তোমার বেসিক স্ট্রং না, আমি তোমাকে 1000 বছর সময় দিব, তুমি কিছু করতে পারবা না। তোমাকে বেসিক স্ট্রং করতে হবে। ঠিক আমরা আগে বেসিক তোমাকে স্ট্রং করাবো, ঠিক যেমন লাইফ ক্লাসও করাচ্ছি, ঠিক পেড বেচও করাবো। তো টার্গেট সিউ ড্রিম বেচ যেটা শুরু হচ্ছে, এই বেচের মধ্যে আমরা একে বেসিক থেকে পড়াবো। জাস্ট আজকে তোমাকে নমুনা দিব যে আসলে আমরা কীভাবে পড়াবো এবং তোমাকে কীভাবে পড়া উচিত। একেবারে এই দুইটাকে কম্বিনেশন করে আজকে ক্লাসে সাজাইছি। তোমরা দ্রুত ভাইয়া যুক্ত হবা, তোমাকে সুন্দর মতো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তুমি চান্স পাবা এবং চান্স পাওয়ার পরে তোমার মেরিট পজিশনের কতর মধ্যে তুমি চাও পাওয়ার জন্য তোমাকে বেসিক ক্লাসগুলো স্ট্রং করতে হবে। তো বেসিক জিনিসগুলো তুমি জিকে বলো, বাংলা বলো, ইংলিশ বলো বা আইকিউ বলো, যেটা তুমি যে ইউনিটের পরীক্ষা দেন, অর্থাৎ সি ইউনিটের প্রবলেম সলভিং বলো, অ্যানালিটিক্যাল স্কিল বলো, তোমাকে স্ট্রং করতে হবে ভাইয়া। তো আগে স্ট্রং করতে হবে। প্রিয় ভাইরা দ্রুত একটু যুক্ত হও আমার সাথে, দ্রুত। হ্যাঁ, আমি তোমাকে দেখতে চাই কে কারা কারা আমার সাথে যুক্ত হয়েছ, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবো ভাইরা। প্রিয় ভাইরা আমাকে একটু কমেন্ট করে জানাবা কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছ, ভাইয়ের সাথে যুক্ত হয়েছ জানাবা আমাদের কষ্ট করে, ঠিক আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা অনেকে যুক্ত হচ্ছে আস্তে ধীরে ধীরে, সবাই একটু যুক্ত হবে এরা। হ্যাঁ, একটু জাস্ট আমাকে জানাবা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ, কে পাশাপাশি তোমার বন্ধুকে একটু মেনশন করে জানিয়ে দিও, যাতে করে তারাও ক্লাসটা করতে পারে, তারা ক্লাসটা করে উপকৃত হয়। হ্যাঁ, তুমি তোমার বন্ধুকে সাথে নিয়ে ক্যাম্পাসে বিচরণ করবে। একলা ভাল লাগে না, ক্যাম্পাস একা ভাল লাগবে না, বন্ধুকে নিয়ে ক্যাম্পাসে আসো। তো বন্ধুকে একটু মেনশন করে দাও ভাইয়ারা, একটু দ্রুত মেনশন করে দাও। ওকে ভাইয়া, এই বিশ্ববিদ্যালয়ে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একটা হাতের মুঠোর একটা বিষয়। বিশ্বাস করো, আমার কথা তোমাকে বিশ্বাস করতে কেন হবে? আমার কথা তুমি কেন বিশ্বাস করবা? কারণ ভাইয়ারা তোমার হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সুন্দর মতো তোমাকে ব্যাখ্যা করছে এবং অ্যানালাইসিস করে বলে ফেলতে পারে যে ভাইয়া এই বছর এই পরীক্ষার প্রশ্নগুলো এরকম হইতে পারে। ব্যতিক্রম কিছু না ঘটলে ভাইয়ারা যেগুলো বলে সেগুলো চলে আসে, কারণ ভাইয়ারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভাইয়ারা প্রশ্ন ব্যাংক সুন্দর মতো বের করেছে, ভাইয়ারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 4-5 বছর ধরে পড়াচ্ছে, ভাইয়ারা জানে কোন থেকে পরীক্ষার প্রশ্নগুলো আসবে। তাহলে ভাইয়ারা আমি আর কথা বাড়াচ্ছি না, তোমাদের একবারে বেসিক শেখানোর জন্য আমি তৈরি আছি, তোমরাও তৈরি আশা করি। একেবারে সুন্দর মতো আজকে বেসিক ক্লাস 1 এভাবে তোমাকে স্ট্রং করার জন্য যতগুলো ক্লাস দেওয়া দরকার আমরা সব দিব। আমরা তো আগেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি যে তোমাদের অ্যাডমিশনের চান্স করার পরে আমরা বাড়ি ফিরবো, অর্থাৎ এমন হবে তুমিও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছো যে চান্স আমার লাগবে। চান্স শুধু লাগবে না, ভালো একটা মেরিট পজিশনে গিয়ে চান্স লাগবে, যাতে আমি গর্ব করে বলতে পারি আমি জাতীয় মেধা তালিকায় বা এরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় এততম হয়েছে, এটা বলতে পারো তুমি জানো। ঠিক আছে ভাইরা, ওকে কথা বাড়ালাম না, চলে আসি। ওকে দেখো তাহলে কি বলছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা সংক্ষেপে পাহাড় গেরা ক্যাম্পাস বলি, সবুজ পাহাড় গেরা ক্যাম্পাস বলি এবং শাটলযুক্ত ক্যাম্পাস বলি। এই ক্যাম্পাসটাকে হাত করার জন্য একেবারে মূল জিনিস যেগুলো লাগবে, যেগুলো মূল জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কি, আজকে আমি তোমাকে দেখাবো এক নজরে, অর্থাৎ একেবারে এক নজরে যে বিষয়গুলো বাংলাদেশের আছে এগুলো তোমাকে আগে জানতে হবে। ঠিক আছে ভাইরা, ওকে ঠিক আছে ভাইরা, তাহলে দেখো খেয়াল করো, তাহলে এক নজরে কি বলবো ভাইয়া, আমি এক নজরে প্রথম কি দেখবো, এক নজরে আমার বাংলাদেশ দেখবো, অর্থাৎ বাংলাদেশের মধ্যে যে জিনিসগুলো আমার, অর্থাৎ আমি আগে পৃথিবী দেখতে পারতাম না, আমি আগে আমার দেশকে দেখবো, আমি আমার দেশ কোন জায়গায় আছে, কোন পজিশনে আছে, আমি আমার দেশ সম্পর্কে আগে জানবো। তো আমি বেসিক ক্লাসের মধ্যে প্রথম পার্ট হচ্ছে আমার কি, আমার বাংলাদেশ। এখন এই বাংলাদেশের যে বিষয়গুলো জানা দরকার, দেখো সুন্দর মতো স্লাইড করে সুন্দর মতো আসতেছে আস্তে ধীরে ধীরে। এখন এক নজরে বাংলাদেশ বলতে আমরা কি বোঝাচ্ছি, বাংলাদেশের যা কিছু আছে, একজন ব্যক্তি বাংলাদেশকে চেনার জন্য যা যা দরকার, যা যা বৈশিষ্ট্য দরকার। মনে করো তুমি তোমার পরিচয় দিচ্ছ, তুমি মনে করো সলিমুল্লাহ, তুমি দেখতে কিরকম, তোমার বাসা কোথায়, বাবার নাম কি, মার নাম কি, গ্রাম কোথায়, কোন জেলায় থাকো, বসবাস করো, কোন বিভাগে বসবাস করো,
তুমি তোমার পরিচয় বলবো না, ঠিক একইভাবে আজকে তোমাকে বাংলাদেশের, তুমি তো শুনে আসছো বাংলাদেশ এশিয়া মহাদেশের একটা দেশ, শুনে আসছো খালি বাংলাদেশের মধ্যে কতজন লোক বসবাস করে এগুলো শুনে আসছো, বাট বাংলাদেশকে চিনার জন্য, বাংলাদেশকে কিভাবে আরো সুন্দর মতো চিনা যায় জানা যায়, এগুলো তোমাকে শিখাবো আজকে আমি। হ্যাঁ, তো দেখো, তো বাংলাদেশকে কিভাবে চিনা যায় জানা যায়, একেবারে ভাইয়া একের বেসিক থেকে শুরু করতেছি। এমন না যে তুমি পারবা না ভাইয়া, তুমি জাস্ট লেগে থাকো, বাইরের ক্লাসগুলো দেখো, পারবা ইনশাল্লাহ। তাহলে কি বলছি ভাইয়া, দেখো বাংলাদেশকে তুমি চিনবা কিভাবে চিনবা। বাংলাদেশ হচ্ছে এমন একটা রাষ্ট্র যেটা সাম্প্রদায়িক ধর্মভিত্তিক সম্প্রীতিতে বলিয়ান একটি মডারেট মুসলিম রাষ্ট্র। ক্লিয়ার? তো বাংলাদেশ প্রথম পরিচয় হচ্ছে, বাংলাদেশ কি রাষ্ট্র? বাংলাদেশ একটা মডারেট মুসলিম রাষ্ট্র, এটা হচ্ছে আমার প্রথম পরিচয়, বাংলাদেশের প্রথম পরিচয়। এখন আসি, এই বাংলাদেশটা যে আসছে কোত্থেকে আসলো? এই বাংলাদেশ স্বাধীন দেশ একটা। এখন স্বাধীন দেশ যে হইলো ভাইয়া, কবে হইলো তা তুমি জানো, আমিও জানি। সেটা কি 1971 সাল পাকিস্তান থেকে 16 ডিসেম্বরে স্বাধীনতা আমরা লাভ করি, এটা আমরা জানি। এখন আমি ডিটেলস যাচ্ছি না, পাকিস্তানে কি হয়েছে না হয়েছে, 1971 সালে কি হয়েছে, এগুলো পরবর্তী ক্লাসের মধ্যে আমরা দেখাবো। এখন আসি, এখন উপনিবেশ দেশ, উপনিবেশক কি বলছে? উপনিবেশক দ্যাট মিনস শাসক। কি ভাইয়া? উপনিবেশক দ্যাট মিনস কি আমার? শাসক। শাসক মানে কি? যিনি শাসন করেন। এখন বাংলাদেশকে ইতিপূর্বে অনেক আগে, মানে 1971 সালের আগে শাসন করেছে কারা? তারা হচ্ছে ব্রিটেন, যেটাকে আমরা কি বলি? ইউকে বলি। ইউকে মানে কি ভাইয়া? ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম, যেটাকে বাংলায় আমরা বলি যুক্তরাজ্য। কি বলি ভাইয়া? যুক্ত, লেখে রাখো সুন্দর মতো, যুক্তরাজ্য। একটা যুক্তরাজ্য আর একটা যুক্তরাষ্ট্র, এই যে পেজটা লাগাবো তোমরা এখানেই দেখো, খেয়াল করো। একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, একটা কি? একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, যেটাকে আমরা কি বলি? ইউএসএ। ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকা, এটা হচ্ছে আমেরিকা। আর একটা হচ্ছে যুক্তরাজ্য, যেটাকে আমরা কি বলি? ইউকে বলি। কি বলি ভাই? ইউকে বলি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা ক্লিয়ার। তাহলে বাংলাদেশের উপনিবেশক ছিল, অর্থাৎ বাংলাদেশকে শাসন করেছে 1947 সালের আগে কারা করছে ভাইয়া? তারা হচ্ছে ইউকে, নট ইউএসএ। এটা কিন্তু ইউএসএ না, আমেরিকা না। বাংলাদেশকে আগে বাংলাদেশ উপনিবেশ ছিল কাদের? কাদের উপনিবেশ ছিল? সেটা হচ্ছে ইউকের, ব্রিটেনের উপনিবেশ ছিল। ব্রিটেনের উপনিবেশ ছিল, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে আসি। এরপর কি বলছি? বাংলাদেশ স্বাধীন হইল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা নাম কি হইলো? স্বাধীন হওয়ার পর নাম দিতে হবে না ভাইয়া? যেমন একজন সন্তান হওয়ার পরে 7 দিন পরে নাম লেখা হয়, আকিকা দেওয়া হয়, ঠিক একইভাবে স্বাধীন হইলাম, নাম কি হবে? গণপ্রজাতন্ত্রী। খেয়াল করো, গণপ্রজাতন্ত্রী বানানটা খেয়াল রাখতে হবে, এই বানানটা দিয়ে কনফিউশন ক্রিয়েট করবে তোমাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটাকে ইংলিশে বলা হয় কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। মনে রাখবা, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের বাংলায় নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যার ইংলিশে হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম, বাংলাদেশের সাংবিধানিক নাম পাইলাম আমি। পরে আসি, রাষ্ট্রপ্রধান। কি প্রধান ভাইয়া? রাষ্ট্রপ্রধান, অর্থাৎ একজন রাষ্ট্রের, যেমন আমার পরিবার থাকে না ভাইয়া, পরিবারের প্রধানকে, যেমন গারোদের পরিবার, গারো, যেমন আমরা নৃগোষ্ঠী পড়ছি না ভাইয়া, ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি পড়ছি না? উপজাতির মধ্যে আমরা কি শিখি? উপজাতির মধ্যে কোনো পরিবারের মধ্যে মা প্রধান, যেটাকে আমরা কি বলি? মাতৃতান্ত্রিক বলি। আবার কোনো পরিবারে পিতা, মা প্রধান, পিতা প্রধান থাকে, তাদের কি বলি আমরা? পিতৃপ্রধান বলি। ঠিক একইভাবে বাংলাদেশ রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। কে ভাইয়া? রাষ্ট্রপতি। আর সরকার প্রধান হচ্ছে আমার প্রধানমন্ত্রী। এখন দেশ চালায় কারা ভাইয়া? দেশ চালায় সরকাররা। কারা চালায়? সরকার চালায়। যার কারণে রাষ্ট্রপতির কেমন একটা ক্ষমতা না থাকলেও প্রধানমন্ত্রীর ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। দেশ চালায় কারা? বাংলাদেশ দেশ চালায়, সরকার চালায়, রাষ্ট্রপতি চালায় না, চালায় কে? সরকার। আর সরকারের প্রধানকে? প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা সবচেয়ে বেশি, বুঝতে পারছো? ওকে, এতটুকু ক্লিয়ার ভাইয়া? প্রিয় ভাইরা, আমাকে একটু বলতে হবে ভাইয়া, এই স্লাইডে যে জিনিসগুলো তোমাকে দেখাইছি তুমি কি বুঝতে পারছো কিনা? তুমি কি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে বলো ভাইয়াকে। হ্যাঁ, ওকে, পরবর্তী আসি। এখন এক নজরে বাংলাদেশের পরের পার্ট কি ভাইয়া? এখন খেয়াল করো ভাইয়া, একেবারে গুরুত্বপূর্ণ, এগুলো মিস করবা না ভাইয়া, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। কারণ তুমি প্রথম সিঁড়ি থেকে তুমি 10ম সিঁড়ি যাইতে পারবা না, এক লাফ দিয়ে তুমি 10 সিঁড়ি পার হয়ে যেতে পারবা না। তোমাকে কি করতে হবে? তোমাকে 10 সিঁড়ি যাইতে হলে তোমাকে 1 2 3 4 5 করে যাইতে হবে। মানে তুমি যদি হুট করে বেয়ে পড়ে যাও, উপরে চলে যাও, তাহলে উষ্ঠকে পরে একবার হাত মুখ ভেঙে যাবে। তোমাকে কি করতে হবে? আস্তে ধীরে 1 2 3 4 5 এভাবে যাইতে হবে। ঠিক একই ক্যাটাগরিতে তোমাকে দেখাচ্ছি আমি, দেখো খেয়াল করো। জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান। এখন জনসংখ্যা মানে কি? পৃথিবী অনেক দেশ আছে, পৃথিবীতে 193-94 দেশ আছে। এই দেশগুলির মধ্যে জনসংখ্যার দিক থেকে, মানে মানুষ বসবাসের দিক থেকে, এই যে তুমি একজন মানুষ, আমি একজন মানুষ, এরকম মানুষের দিক থেকে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে
সারা পৃথিবীতে, পৃথিবী বলতে কি এশিয়া মহাদেশের রাষ্ট্রগুলা, আমেরিকা মহাদেশের রাষ্ট্রগুলা, তারপরে হচ্ছে কি ইউরোপ মহাদেশের রাষ্ট্রগুলা, সবগুলোকে একসাথে করে যখন আমি কম্পেয়ার করব, তুলনা করব, যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ্বে অষ্টম। এখন ভাইয়া এটা যে আপনি বললেন সোর্স কি, এই যে বললেন অষ্টম, এটা সোর্স কি ভাইয়া? এই যে বলে দিচ্ছে, দেখেন সুন্দর লিখে দিচ্ছে এখানে 2022 সালের জনশুমারি অনুযায়ী, আদমশুমারি অনুযায়ী বাংলাদেশ পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে অষ্টম। বুঝতে পারছো? এটা হচ্ছে 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশ পৃথিবীতে তোমার হচ্ছে জনসংখ্যার দিক থেকে অষ্টম, মানে বৃহত্তম দিক থেকে অষ্টম। ওকে, পরে আসি। পরে কি বলছে ভাইয়া? বাংলাদেশের আয়তনের দিক থেকে বিশ্বের 92তম। কততম ভাইয়া? এই যে জায়গা জমিনে ঝামেলা করি, পৃথিবীতে অনেক বড় বড় দেশ আছে ভাইয়া, অনেক বড় বড়, যেমন রাশিয়া সবচেয়ে বড় দেশ, রাশিয়া সবচেয়ে বড় দেশ, তুমি জানো রাশিয়া সবচেয়ে বড় দেশ। রাশিয়া কত বড় দেশ! এখন এই যে দেখো, এই দিক থেকে বিবেচনা করে, মানে আয়তনের দিক থেকে, জায়গার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর মধ্যে 92তম। সোর্স কি ভাইয়া? সোর্স হচ্ছে উইকিপিডিয়া। সোর্স কি ভাইয়া? উইকিপিডিয়া। ঠিক আছে, ওকে, তাহলে আমি পাইলাম বাংলাদেশের আয়তন বিশ্বের দিক থেকে 92তম। পরে আসি মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে। এখন আসি, প্রথম শিখলাম কি জনসংখ্যার দিক থেকে, পরে শিখলাম আমি আয়তনের দিক থেকে। এখন যেহেতু আমরা মুসলিম, যেহেতু আমরা মুসলমান, যেহেতু আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা মুসলিম রাষ্ট্রে বসবাস করি, এখন মুসলিম রাষ্ট্রের দিক থেকে বাংলাদেশ চতুর্থ। চিন্তা করো, এখন দেখছো এই দিক দিয়ে আমরা আগে আছি, মানে জনসংখ্যার দিক দিয়ে অষ্টম আছি, ঠিক আছে, মোটামুটি আছি। আয়তনের দিক থেকে খুবই পিছিয়ে আছি, কিন্তু মুসলিম রাষ্ট্রের দিক থেকে, মুসলিম রাষ্ট্রের জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হচ্ছে চতুর্থ। কি ভাইয়া? চতুর্থ। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাইয়া, এটা মাথায় রাখতে হবে। ওকে, পরে আসি অন্যতম জনবহুল দেশ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এই যে দেখছো কত সুন্দর একটা তথ্য, তুমি জানেও না যে আমাদের দেশের সবচেয়ে বড় তোমার হচ্ছে উপকূল আছে, কক্সবাজার উপকূলে যে সমুদ্র সৈকত। আবার আমাদের দেশেই পৃথিবীর সবচেয়ে বড়, শুধু এশিয়া মহাদেশ না, শুধু আমেরিকা মহাদেশ না, শুধু ইউরোপ মহাদেশ না, অ্যান্টার্কটিকা মহাদেশ না, পুরো পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। পুরো পৃথিবীর গর্ব করার বিষয় না ভাইয়া, বদ্বীপ হচ্ছে কি বাংলাদেশের। ওকে, পরে আসি সোনালী আঁশের দেশ ও নীরব খনির দেশ। এখানে কি আছে? নীরব খনিও আছে, আবার চোরও আছে এখানে। তাহলে নীরব খনির দেশ বাংলাদেশ, নীরব খনির দেশ কে? বাংলাদেশ। ওকে ভাইরা, ওকে, এতটুকু আমি বুঝে ফেলছি তোমাকে, আশা করি তোমাকে বুঝাতে পারছি। পরবর্তী আসি ভাইয়া, একটু পরবর্তী আসি। এটা হচ্ছে আমাদের টার্গেট সিউ ড্রিম ব্যাচ। এরকম বেসিক ধরে পড়াবো, শুধু পড়াবো না, ক্লাস সংখ্যা এগুলা, এবং ক্লাসের পর তোমাকে যা শিখাইছি এগুলো পরীক্ষা নিব আমরা। মানে পরীক্ষা অনেকগুলো ক্যাটাগরি আছে। কিরকম? এই তোমাকে পড়াইলাম, আজকে পড়াইলাম, কালকে রাতে তোমাকে একটা পরীক্ষা নিব। পড়ার পরে একটা লেকচার পড়ার পর তোমাকে পরীক্ষা নিলাম, টেস্ট করলাম তুমি কতটা পাইলা। এখন তুমি যে পুরস্কার পাইলা, পড়ার পরে কি হবো? আমরা একসাথে যখন যাইবো, সপ্তাহখানি যখন পার হবে, তখন আরেকটা পরীক্ষা নিব, তোমাকে আমি আরেকটা পরীক্ষা নিব। এখন এক সপ্তাহ শেষ, এখন 1টা 2টা 3টা 4টা লেকচার শেষ, 5টা লেকচার শেষ। এখন কি করবো? এই 5টা লেকচার নিয়ে একটা পরীক্ষা নিব, যেটাকে আমরা কি বলতেছি? মেগা মডেল টেস্ট। এখন তুমি 5টা মডেল টেস্ট দিলা, এখন 1 মাসে তুমি কি শিখলা এগুলো নিয়ে একটা মাসিক মডেল টেস্ট হবো। এখন শুধু পরীক্ষা দিলে হবে, পুরস্কার দিবেন না? হ্যাঁ, পুরস্কারও দিব। যেমন ইতিমধ্যে সেকেন্ড টাইম গোল্ড লেভেল শিক্ষার্থীরা পুরস্কার পাচ্ছে, পুরস্কার বাসা যাচ্ছে, তোমরা তো দেখতেছো হয়তো। পুরস্কারগুলো আমরা দিচ্ছি, তাতে তুমি পরীক্ষা দিবা, শুধু পরীক্ষা দেবা, পুরস্কার পাবা না? পুরস্কারও পাবা, আমরা ক্রেস্ট দিচ্ছি, মেডেল দিচ্ছি, পাবা ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা, ওকে, পরবর্তী আসি। আমার পরবর্তী স্লাইডে আমি আসি। পরবর্তী স্লাইড হচ্ছে এই যে, এখানে দেখো পরবর্তী স্লাইড আমার কি আছে। পরবর্তী স্লাইড হচ্ছে আমার এই যে মানচিত্রে আমার দেশটা কেমন। এই যে আমার দেশ মানচিত্রে কেমন, আমি তো পড়লাম, আয়তনে পড়লাম, জনসংখ্যায় পড়লাম, মুসলিম বিশ্বে পড়লাম। এখন আমার দেশটা মানচিত্রের মধ্যে দেখতে কিরকম, সেটা আমরা একটু দেখি। আমার দেশটা মানচিত্রের মধ্যে দেখতে হচ্ছে ঠিক এই যে এরকম। কিরকম ভাইয়া? এই যে এরকম, খেয়াল করো একটু, দেখো আমার দেশটা মানচিত্র দেখতে এরকম। এর আগে আমি একটু এখানে আসি, এটা হচ্ছে আমার দেশ। আমি ভালো মানচিত্র পাই না, বাট এটা একটু সংগ্রহ করছি যে কষ্ট করে। এখন দেখো, এটা হচ্ছে আমার একটা দেশ, এটা আমার বাংলাদেশ, তোমার আমার দেশ বাংলাদেশ, বুঝছো? আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ। অনেক ভালোবাসি দেশকে, অনেক আমরা ভালোবাসি। এই দেশটা দেখতে পাচ্ছ এখানে। এই দেশের আশেপাশে দেখো স্কেল দেখা যাচ্ছে, স্কেল, যেখানে বিভিন্ন স্কেল দেখা যাচ্ছে, মাপ দেখা যাচ্ছে, মাপ। এই যে মাপ, তোমাকে জাস্ট আমি বোঝানোর জন্য, হ্যাঁ দেখো, তোমাকে জাস্ট একটু বোঝানোর জন্য আমি এটুকু ভেঙে লিখতেছি। এই যে এই পাশেগুলো যে স্কেলগুলো আছে, এই পাশের যে স্কেলগুলো আছে, এগুলোকে আমরা বলতেছি অক্ষাংশ। কি বলতেছি ভাই? জাস্ট লিখে রাখো একটু, অক্ষাংশ। এই পাশে স্কেলগুলো আমরা কি বলছি? অক্ষাংশ বলতেছি।
আর উপর নিচে যেগুলো আছে, যে উপরে নিচে ভাগ ভাগে যেগুলো আছে, উপর থেকে নিচে যেগুলো আছে, এগুলোকে আমরা বলতেছি দ্রাঘিমা। কি বলতেছি ভাইয়া? দ্রাঘিমা, দ্রাঘিমা বলতেছি। এখন এই পাশেটা কি? এই পাশেটা হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ, ঠিক আছে, অক্ষাংশ মানে অক্ষাংশ মানে এই পাশ আর এই পাশ অক্ষাংশ, উপরে আর এই যে নিচে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এতটুকু বুঝাইতে পারছি ভাইয়ারা? এতটুকু বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা আস্তে আস্তে বলতেছি ভাইয়া, আস্তে আস্তে বলতেছি। ওকে, দেখো এখন আমি এটা তোমাকে দেখাইছি, এখন আমি একটু এখানে আসি। মানচিত্রে আমার দেশটা আসলে দেখতে কিরকম কিরকম দেখো, এখন আমরা শিখছি, কিন্তু মানচিত্রের মধ্যে আমার দেশটা কিরকম? মানচিত্রের মধ্যে আমার দেশটার অবস্থান হচ্ছে উত্তর গোলার্ধে। কোন গোলার্ধে ভাইয়া? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানচিত্রের মধ্যে আমার দেশটা হচ্ছে কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। কোন গোলার্ধে ভাইয়া? উত্তর গোলার্ধে। মানে কি? পৃথিবীর হচ্ছে গোল, পৃথিবীটা কি ভাইয়া? গোল। পৃথিবীর মাঝখানে ভাগ করলাম, ভাগ করার পরে উপরের দিকটাকে আমরা বলি উত্তর দিক, নিচের দিকটাকে বলি আমরা দক্ষিণ দিক। আর বাংলাদেশটা হচ্ছে ঠিক উপর দিকে, যে পাশে এখানে বাংলাদেশটা হচ্ছে কোথায়? এখানে। তার যার কারণে বাংলাদেশকে বলা হয় উত্তর গোলার্ধের দেশ। মানে এই যে এটা হচ্ছে গোল, এটা হচ্ছে আমার গোল, আর গোলের উপরের দিকে হচ্ছে উত্তর দিক, আর বাংলাদেশের অবস্থানটা হচ্ছে উপরের দিকেই, উত্তর দিকেই, যার কারণে আমরা কি বলি? উত্তর গোলার্ধে। এরপর আসি দক্ষিণ এশিয়ার দেশ। বাংলাদেশ কোন এশিয়ার দেশ? দক্ষিণ এশিয়ার দেশ। মনে করো এটা হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের নিচের অংশটাকে আমরা কি বলি? দক্ষিণ দিক বলি। আর বাংলাদেশের হচ্ছে দক্ষিণ দিক। এশিয়া মহাদেশের দক্ষিণে, কিন্তু পৃথিবীর উত্তর গোলার্ধে। এটা মাথায় রাখতে হবে, ব্যাসটা হচ্ছে এখানে লাগাবা তুমি। তাহলে কি বলছি? পৃথিবীর দিক থেকে, পৃথিবীর গোলার্ধের দিক থেকে উত্তর দিকে, কিন্তু এশিয়া মহাদেশ হিসাব করলে, এশিয়া মহাদেশ হিসাব করলে বাংলাদেশ হচ্ছে কোন দিকে? দক্ষিণ দিকে। ক্রান্তি অঞ্চলে, ওই যে করক্রান্তি রেখা, মকরান্তি রেখার এই ক্রান্তি অঞ্চলের মধ্যে পড়ছে। এরপর আসি ভাইয়া অক্ষাংশ কত, মানে কত ডিগ্রি কত অক্ষাংশের মধ্যে আছে, এখানে লেখা আছে 20.34, 20.34 উত্তর থেকে 26.38 উত্তর। যেহেতু বাংলাদেশ উত্তর দিকে, উত্তর অক্ষাংশে অবস্থিত, যার কারণে এখানে যদি 20 হয়, 20 আর এখানে হবে কত? 20, এখানে হবে 21, এখানে হচ্ছে 22, এখানে 23, এখানে 24। তার মানে বাংলাদেশের আয়তনটা এত বড়, এত বড়, বুঝছো? এত বড়, বেশ এত বড়। মানে কিরকম এটা দেখো, এই যে খেয়াল করো, এই যে এরকম, মানে এখানে যদি ধরি আমি 20, এখানে হচ্ছে 24, এখানে কত? 24। তাহলে কত হলো? 20 থেকে 24, আয়তনটা হচ্ছে এটা এত বড়, মানে প্রস্থ, প্রস্থ। এটা হচ্ছে কি আমার? এটা হচ্ছে আমার প্রস্থ। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার প্রস্থ। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমার প্রস্থ। এটা হচ্ছে মানে কি? প্রস্থ, মানে 20 থেকে 24-এর মধ্যে। কতর মধ্যে? এই যে দেখেন এখানে বলা আছে 34 আর এখানে 38। এটা মনে রাখতে হবে তোমাকে, এটা একটু মনে রাখতে হবে। পরে আসি, এখন দ্রাঘিমা আসি। মানে দ্রাঘিমা কোনটা? এই দ্রাঘিমা হচ্ছে ভাই যে এইটা। কোনটা ভাইয়া? দ্রাঘিমা হচ্ছে আমার এই যে এইটা, উপর দিক থেকে নিচের দিকে, এইটা এরকম, হ্যাঁ এই এরকম, এইগুলা দ্রাঘিমা। এখন এইভাবে বাংলাদেশটা কত বড়? একটা হচ্ছে এইভাবে কতটুকু, এইভাবে কতটুকু। এখন আসবো এইভাবে কতটুকু, এইভাবে বাংলাদেশের আয়তন কতটুকু। এটা হচ্ছে বাংলাদেশের আয়তনটা হচ্ছে এই যে এভাবে দেখবো, এবং আমি এভাবে দেখবো, সেটা হচ্ছে কেউ 88, মানে 88 থেকে কত? 92, অর্থাৎ এতটুকু প্রস্থ। মানে 88 থেকে আমরা 92 পর্যন্ত বাংলাদেশের আয়তনটা। একটা হচ্ছে এভাবে, একটা হচ্ছে এভাবে। বুঝতে পারছো? যেমন একটা বল, মনে করো একটা বক্স, এটা একটা বক্স। একটা হচ্ছে আয়তন এত, এমনি কত, এমনি কত, এটা এমনি মনে করলাম, মাপলাম, এমনি হচ্ছে কত? 88 থেকে 92 মাপলাম। আর এমনি যেটা আছে, এইভাবে যেটা আছে, এটা হচ্ছে কত? 20 থেকে 24, 20 থেকে কত? 20 থেকে আমার 24। এটা মনে রাখবে, জাস্ট এভাবে মনে রাখবা আর কি, বুঝতো? এভাবে একটু মনে রাখবা। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারছি। ওকে, পরবর্তী আসি, এটা হচ্ছে মানচিত্র আমার। এরপর আসি, এরপর কি বলছে? বাংলাদেশটা, বাংলাদেশের মধ্যভাগ মাঝ বরাবর দিয়ে একটা রেখা গেছে। কি রেখা গেছে? মানচিত্রের মতন তোমার দেশ দেখাইছি না? দেখাইলাম। এখন এই দেশের উপর দিয়ে একটা কাল্পনিক রেখা, একটা কাল্পনিক, মানে জাস্ট কল্পনা করছে আর কল্পনা করছে, এটা ভৌগোলিক রেখা গেছে, যে রেখাটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি, যেটাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি? ভৌগোলিক রেখা, নাম কি? কর্কট ক্রান্তি রেখা, যেটাকে আমরা কি বলি? ট্রপিক অফ ক্যান্সার। যেটার মান কত? যেটা কত ডিগ্রি অক্ষাংশ? সেটা হচ্ছে 23.5 হবে, 23.5 উত্তর অক্ষাংশ। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ভাইয়া কর্কট ক্রান্তির রেখার কত ডিগ্রি অক্ষাংশ? উত্তর হবে 23.5 ডিগ্রি অক্ষাংশ। মানে কর্কটক্রান্তি রেখাটা যে রেখার মধ্যে গেছে, যে মাপটা, সেই মাপটা হচ্ছে আমার কি? 23.5-এর মধ্যে
এই কর্কট ক্রান্তি রেখাটা আছে। আর 23.5 এর মাঝখানে কিন্তু বাংলাদেশ পড়ে। ওই যে দেখাইছিলাম আমরা 20 থেকে 24 এর মাঝখানে বাংলাদেশ হইলে তাহলে 23 কি অবশ্যই বাংলাদেশের মাঝখানে আছে। তার মানে কি, তার বাংলাদেশের উপর দিয়ে কোন হয়ে গেছে, এই কর্কট ক্রান্তি রেখা গেছে। ওকে ওকে, পরে আসি। ঢাকা শহরের উপর দিয়ে অতিক্রান্ত দাগিমা রেখার মান হচ্ছে 90.26 পূর্ব। 90.26 পূর্ব মানে পূর্ব দিকে। এগুলো তোমাকে একটু পর শিখাবো ভাই, সমস্যা না, চিন্তা করো না। এবং গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে GMT + 6। GMT + 6। এখন এটা মানে কি ভাইয়া? এটা মানে তা সহজ করে যদি বলি, মনে করো এখান থেকে টাইম গণনা করা হয়, বাংলাদেশ হচ্ছে এই পাশে আর এই পাশে হচ্ছে আমেরিকা। এখন এইখান থেকে যেমন মান গণনা করা শুরু হয়, এখান থেকে বাংলাদেশের দূরত্ব হচ্ছে এখানে বা 6 ঘন্টা দূরত্ব। কয় ঘন্টা দূরত্ব? 6 ঘন্টা দূরত্ব। এখন সূর্য উঠে ভাই পূর্ব দিকে। কোন দিকে? সূর্য ওঠে আমার পূর্ব দিকে। তাহলে সূর্য এইদিকে যদি পূর্ব দিকে ওঠে, তার মানে সূর্যের আলো বাংলাদেশ আগে পাবে। সূর্যের আলো বাংলাদেশটা আগে পাবে, পাওয়ার পরে এখানে আসবে। তার মানে কি আগে আমরা পাবো, তার মানে আগে প্লাস হচ্ছে আগে 6 ঘন্টা, অর্থাৎ এখানে আলো যাওয়ার 6 ঘন্টা আগে আমরা আলো পাই, সূর্যের আলো পাই। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা কি পাইলাম? 6 ঘন্টা প্লাস। এটা মনে রাখবা, GMT + 6 ঘন্টা মানে গ্রিনিচ মানবন্দির থেকে আমাদের সময়ের পার্থক্য 6 ঘন্টা প্লাস। 6 ঘন্টা প্লাস। ওকে, এখন ভাই আসি, এই যে টপিকগুলো তোমাকে পড়াইলাম, বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের কোন জায়গায় দাগিমার মধ্যে আছে, মানচিত্রের মধ্যে আমার দেশটা দেখতে কিরকম, মানচিত্রের অক্ষাংশ কত ডিগ্রির মধ্যে আছে, GMT কত প্লাস সময় আগাবে, এই জিনিসগুলো দেখলাম না ভাইয়া। এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া, এই যে আপনি এতগুলো পড়াইলেন, এতগুলো দেখাইলেন, এই টপিক থেকে আপনি কিভাবে প্রশ্ন আসতে পারে? এই টপিকগুলো থেকে কিরকম প্রশ্ন আসতে পারে? তোমার প্রশ্ন কিরকম প্রশ্ন আসতে পারে ভাই, একটু বলে দেন তো। এই যে তোমাকে আমি বলবো যে এই টপিকগুলো থেকে পরীক্ষায় যেরকম প্রশ্নগুলো আসবে, খেয়াল করো কি বলছে, বাংলাদেশের সরকারি নাম কি? যেটাকে বলছিলাম তোমাদেরকে একবারে প্রথমে বলে দিয়েছিলাম, বাংলাদেশের সরকারি নাম কি? এটা কি দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, নাকি হচ্ছে দ্য পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অফ বাংলাদেশ, নাকি ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, নাকি ইউনাইটেড রিপাবলিক অফ বাংলাদেশ? কিরকম প্রশ্ন হইতে পারে? তোমাকে যে এতক্ষণ যে পড়াইলাম, এতক্ষণ দেখাইলাম, এই টপিকগুলো থেকে ভর্তি পরীক্ষায় কিরকম প্রশ্ন হবে জাস্ট একটা নমুনা দিচ্ছি তোমাকে, ভবিষ্যতে পরীক্ষা কিরকম প্রশ্ন হইতে পারে। দেখো এই টপিক থেকে, তাহলে সরকারি নামটা কি ভাইয়া? হ্যাঁ, সরকারি নামটা হচ্ছে আমার এ নাম্বারটা। কোন নাম্বার? এ নাম্বারটা মাথায় রাখতে হবে ভাইয়া। যা দেখাচ্ছি, যা দেখাচ্ছি আশা করি সবগুলো তোমাকে বুঝাই বলতেছি যে এইগুলো তুমি এগুলো পড়বা, এইভাবে পড়বা। এই জিনিসটা হচ্ছে এইভাবে দেখাইলাম তোমাকে। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা সি, এটা হচ্ছে আমার ডি। তাহলে এটা উত্তর কি হবে ভাইয়া? হ্যাঁ, উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আর বাংলায় কি ভাইয়া? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ক্লিয়ার? ওকে, পরবর্তী প্রশ্নটা আসি। এই টপিক থেকে যেরকম প্রশ্ন হবে ভবিষ্যতে, দেখো জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত? এটা আসছিল তোমার হচ্ছে জিএসটিতে পরীক্ষা আসছিল এটা। হ্যাঁ, ও জাতীয় বিশ্ববিদ্যালয় আসছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত 17-18 সেশনে এটা আসছিল। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত? প্রায় মাঝে মধ্যে দেখা যায় কোশ্চেনটা। আসন সংখ্যাটা কত ভাইয়া? এটা কি 300 হবে, 350, 250 নাকি 305? একটু খেয়াল করো। বাংলাদেশের মধ্যে যে নির্বাচন হয়, যে এমপি সিলেক্ট হয়, এমপি কি হবে? এমপি সিলেক্ট হয় মানে কি? মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্ট সিলেক্ট হয়। এই মেম্বার অফ পার্লামেন্ট সিলেক্ট হয় বাংলাদেশের মধ্যে। আসন সংখ্যা হচ্ছে কয়টা? 350টা। অর্থাৎ সারা বাংলাদেশকে 350টা ভাগে ভাগ করে দিয়েছে। এখান থেকে আমরা কি করি? জনপ্রতিনিধি নির্বাচন করি। এরা কই যায়? এরা সংসদে যায়। সংসদে গিয়ে এদেরকে একজন সিলেক্ট করে, বুঝছো? তাহলে 350 কতজন? 350 জন আমরা উত্তর পাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা। সঠিক উত্তর কি? উত্তর হচ্ছে বি নাম্বারটা। এই তো ভাইরা উত্তর দিচ্ছ। তাহলে 350 কত ভাইয়া? 350 এটা হচ্ছে আর বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা। এর মধ্যে একটা প্যাচ আছে ভাইয়া, একটু প্যাচ আছে এখানে। দেখো এটা 350 না, এই 350-এর মধ্যে 300টার মধ্যে কি হয়? নির্বাচন হয়। বাকি 50টা হচ্ছে সংরক্ষিত। সংরক্ষিত মানে কি? এই 50টা শুধুমাত্র মহিলারা যাবে এখানে, জাস্ট এই 50টা শুধুমাত্র মেয়েদের জন্য, মানে মহিলাদের জন্য, বুঝছো? তাহলে মোট আসন 350টা। পরীক্ষা যদি প্রশ্ন করা হয় নির্বাচিত আসন সংখ্যা কয়টা, তখন কিন্তু উত্তর 300টা। এই যে প্যাচটা এখানেই। যদি বলা হয় মোট আসন সংখ্যা কত, উত্তর 350। এটা কোনো ডাউট নেই।
যদি বলা হয় সংসদীয় আসনের মোট নির্বাচিত মানে যেগুলোর মধ্যে নির্বাচন হয়ে মানুষ সিলেক্ট হয়ে আসে এরকম আসন সংখ্যা কয়টা, তখন কিন্তু উত্তর হয় ভিন্ন, তখন কিন্তু উত্তর 300। তখন উত্তর কত? তখন উত্তর আমার 300। বুঝতে পারছি? তখন উত্তর আমার কত? তখন উত্তর আমার 300। যদি বলা হয় নির্বাচিত, যদি বলা হয় নির্বাচিত আসন সংখ্যা কত, উত্তর 300। যদি বলা হয় মোট আসন কত, উত্তর 350। আশা করি তোমাদের বোঝাতে পারছি। ওকে, পরবর্তী আসি ভাই। দেখো এখন আসি এই যে ভাই ছোট একটা কিউট একটা প্রশ্ন, সেটা কি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? যারা একটু আগে পড়ছো, যাদেরকে একটু আগে দেখাইছি, যারা মনোযোগ সকাল ক্লাসগুলো দেখছো, একটু আগে দেখাইলাম না বাংলাদেশের পরিচয় দেখাইছি, বাংলাদেশ কোন জায়গায় আছে, বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটা গিয়েছে বলছি না ভাইয়া, এবং সেই রেখাটার ইংলিশ নামটা কি, সেই রেখাটাকে ইংরেজিতে কি বলা হয়? ট্রপিক অফ ক্যান্সার বলা হয়, বলছিলাম একটু আগে। হ্যাঁ, ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। আমাকে এখন বলতে হবে এই রেখাটার নামটা কি ভাইয়া, রেখাটার নামটা কি? হ্যাঁ এই রেখাটার, হ্যাঁ এই রেখাটার নামটা কি ভাই? এই রেখাটার নাম হচ্ছে বি নাম্বার উত্তর দিচ্ছ তোমার, সেটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা। সেই রেখাটার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। এবং এই রেখাটার মান হচ্ছে কত? 23.5। মনে আছে? 23.5 উত্তর দিকে, উত্তরাংশ। হ্যাঁ 23.5 উত্তরাংশ বা উত্তর অক্ষাংশ। তাহলে এটা হচ্ছে আমার 23.5 উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে, উত্তর দিকে। এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। আশা করি বোঝাইতে পারছি তোমাদেরকে। ওকে ভাইয়ারা, টপিক অফ ক্যান্সার, গুড, টপিক অফ ক্যান্সার। এরপরে আসি ভাইয়া, এরপরে দেখো কি বলছিলাম, বাংলাদেশের সময় গ্রিনিচ মান সময় অর্থাৎ জিএমটি এর থেকে কত ঘন্টা এগিয়ে? একবার শিখাইছি না, একবারে দেখাইছি স্পষ্ট করে তোমাকে। বাংলাদেশের সময়ের সাথে গ্রিনিচ মান সময়ের কত ঘন্টা পার্থক্য, আমরা কত ঘন্টা এগিয়ে, এগিয়ে মানে কি প্লাস, যদি পিছিয়ে থাকতাম তার মানে মাইনাস। এখানে বলছে এগিয়ে, কি বলছে? এগিয়ে। তাহলে এখন উত্তরটা বলো দেখি, তোমরাই এখন বলো উত্তরটা কি হবে। হ্যাঁ সেটা তুমিও জানো আমিও জানি। হ্যাঁ তাহলে বাংলাদেশের সময় গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময় কত ঘন্টা এগিয়ে আছে? উত্তর আমার সহজ উত্তর, উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা প্লাস 6 ঘন্টা। তো 6 ঘন্টা আমরা আগে এগিয়ে আছি, বুঝতে পারছো? 6 ঘন্টা আমরা এগিয়ে আছি, উত্তর হচ্ছে আমার 6 ঘন্টা। হ্যাঁ উত্তর হচ্ছে আমার 6 ঘন্টা। ওকে ভাইরা বুঝতে পারছি, তোমাদেরকে বুঝাতে পারছি আলহামদুলিল্লাহ। ওকে 6 ঘন্টা সি নাম্বারটা পাইলাম। এই তো ভাইরা দেখছো কত সুন্দর উত্তর দিচ্ছ তোমরা, কত সুন্দর করে উত্তর দিচ্ছ। তার মানে তুমি পারো, তুমি বোঝো, তুমি বুঝতে পারছো পড়াগুলো আমাদের ইনশাল্লাহ। ওকে পরে দেখি, পরে কি বলছে? জনসংখ্যায় আসে। এখন জনসংখ্যার দিক থেকে এই যে বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম দেশ? পড়াইছি না ভাইয়া? পড়াইছি। পরীক্ষায় দেখবে ঠিক এরভাবেই যা পড়াইতেছি তা থেকে পরীক্ষা দেবে প্রশ্ন চলে আসছে। যখন চলে আসছে তখন যে বলবো যে পড়াইছি কিনা, তোমরা বললো হ্যাঁ পড়াইছি। কিন্তু সমস্যা কি হবে? বেশি বেশি পরীক্ষা দিবা না, নার্ভাস হয়ে যাবা, পরীক্ষা করলে গিয়ে সমস্যাটা করে ফেলবে। এখানে পারা প্রশ্ন ভুল করে চলে আসবা। জাস্ট কনফিডেন্ট রাখবা যে আমি পারি, বিশ্ববিদ্যালয়ে আমি যে সিটে বসে পরীক্ষা দিচ্ছি ওই সিটটা আমার হবে। এরকম আত্মবিশ্বাস, এরকম কনফিডেন্ট থাকতে হবে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি তো পারি, আমি তো পড়ে আসছি, আমি পারবো ইনশাল্লাহ, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ওকে, তো জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের বিশ্বের কততম বৃহত্তম দেশ? উত্তর হচ্ছে আমার 8ম। জনসংখ্যার দিক থেকে কততম? 8ম। মুসলিম বিশ্বে হচ্ছে চতুর্থ। আর আয়তনের দিক থেকে হচ্ছে আমার 92তম। কততম? 92তম। দেখাইছি না ভাই একটু আগে? দেখাইছি। ওকে ভাই ঠিক আছে, পরে আসি ভাই। দেখো বাংলাদেশের দ্রাঘিমাংশের সীমা হলো, বাংলাদেশের দ্রাঘিমা রেখা পড়াইছিলাম একটু আগে। বাংলাদেশের দ্রাঘিমা রেখার সীমা হলো কত পড়াইছিলাম? 88 থেকে 88 থেকে 92 পড়াইছিলাম। দেখো তো 88 থেকে 92 কোথায় আছে? এখানে নাই, এখানে আমার নাই, এখানে আছে, এখানে 88 নাই, এখানে 87 দেওয়া আছে, নাই। তাহলে ওই 3টা বাদ। তো উত্তর কোনটা রইলো? সি নাম্বার, এই যে বি নাম্বারটা রয়ে গেল। তাহলে উত্তর কোনটা রয়ে গেল ভাই? আমার উত্তর হচ্ছে আমার এই বি নাম্বারটা হবে। উত্তর কি? এই বি নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের দ্রাঘিমাংশের সীমা হলো 88, অর্থাৎ 88 থেকে পূর্ব থেকে 92 41 পূর্ব পর্যন্ত। এটা হচ্ছে বাংলাদেশের সীমানা, বাংলাদেশের সীমানা, বি নাম্বারটা। ওকে পরে আসি। দেখো আমার দেশের সীমান্ত, এই যে আমার দেশ তোমার দেশ, তোমার আমার দেশ। আমি এখানে বলি নাই বাংলাদেশ বলি নাই, এখানে বলছি আমার তোমার দেশ, কারণ সবাই আমরা বাংলাদেশি। আমার দেশ, এই যে আমার দেশ, আমার দেশের সীমান্তগুলো একটু দেখি। আমার দেশে কি সীমান্ত আছে এটা আমি দেখি। হ্যাঁ খেয়াল করো, আমার দেশে যে সীমান্তগুলো আছে এগুলো আমার জানা দরকার। খেয়াল করো, আমার দেশের সীমান্ত মানে কি? সীমান্ত হচ্ছে আমার দেশ হচ্ছে এটা, মনে করো আমার দেশ হচ্ছে এটা, দেশের শেষ মাথা, শেষ অংশে
একবার শেষ দিকে সীমানা থাকে না, সীমানা, সীমানা মানে চিহ্ন আর কি। হ্যাঁ, একটা দেশের কতটুকু ভূখণ্ড, ওই ভূখণ্ড শেষ মাথায়, ওই শেষ দিকে কি কি আছে দেখি। যে দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেটা হচ্ছে ভারত ও মিয়ানমার। অর্থাৎ এর মানে এইটা বোঝাচ্ছে বাংলাদেশ হচ্ছে এটা, বাংলাদেশের এই পাশে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে আমার কি মিয়ানমার। অর্থাৎ আমার পাশে এই পাশে ভারত আছে, এই পাশে হচ্ছে মায়ানমার। তার মানে আমার সাথে সীমান্তবর্তী দেশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে মিয়ানমার। তাহলে বুঝতে পারছো? তাহলে যদি পরীক্ষা প্রশ্ন করা হয় বা ভর্তি কমিটি যদি পরীক্ষা প্রশ্ন এটা দেয় যে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী কয়টি দেশের সাথে সংযোগ আছে, উত্তর আমার দুইটা। কি কি? এটা ভারত, একটা হচ্ছে মিয়ানমার। এটা ভারত, একটা মিয়ানমার। ওকে, পরে আসি। ভারতের 5টি রাজ্য আছে। এই যে বাংলাদেশে যেমন বিভাগ বলি না, বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ বলি না, এগুলা বলি। ঠিক ভারতে কি আছে? এরকম 29টা বিভাগ আছে, বুঝছো? ভারতের 5টি রাজ্যের সাথে এরকম 5টা রাজ্য আছে ভারতের এরকম, যেহেতু ভারত আমাদের সাথে লেগে আছে, পাশাপাশি রাষ্ট্র, তাই ভারতের এরকম 8টা বিভাগ বা 8টা রাজ্য, 5টা রাজ্য আছে যে রাজ্যের সাথে বাংলাদেশের সরাসরি সীমানা আছে, মানে আমাদের পাশ ঘেঁষে লেগে আছে ওরা। হ্যাঁ, এরকম 5টা সীমান্ত রয়েছে। কি কি ভাইয়া? পরীক্ষায় আসতে পারে প্রশ্ন। ভারতের সাথে বাংলাদেশের 5টা রাজ্যের, ভারতের 5টা রাজ্যের সীমানা আছে। একটা হচ্ছে আসাম, একটা নাম কি? একটা নাম হচ্ছে আসাম, একটা হচ্ছে মেঘালয়, একটা ত্রিপুরা, একটা মিজোরাম, একটা পশ্চিমবঙ্গ। এই পাঁচটা। ওকে, তাহলে এই কোনটা? এই 5টা হচ্ছে আমার কি? পশ্চিমবঙ্গ, মিজোরাম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই 5টা রাজ্য। এগুলো কোন দেশের রাজ্য ভাইয়া? এগুলো হচ্ছে ভারতের রাজ্য, এগুলো হচ্ছে আমার ভারতের রাজ্য। ঠিক আছে, এরপরে আসি। এরপর কি বলছে? বাংলাদেশের মিয়ানমারের দুটি প্রদেশের সাথে বাংলাদেশের কি আছে? সীমান্ত রয়েছে। একটা হচ্ছে রাখাইন, একটা হচ্ছে চীন। রাখাইন আর চীন প্রদেশের সাথে বাংলাদেশের মিয়ানমারের সংযোগ আছে। এরপরে দেখি বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের প্রদেশসমূহ, মানে বাংলাদেশের উত্তর দিকে, মানে উপরের দিকে ভারতের প্রদেশসমূহ হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, এই 3টা উত্তর দিকে। বাংলাদেশের পশ্চিমে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ, যেটাকে আমরা কি বলি? কলকাতা বলি। কি বলি? কলকাতা বলি। ক্লিয়ার? ওকে, পরে আসি ভাই। দেখো, এটা সিইউসি ইউনিট জন্য, এটা হচ্ছে আমাদের একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন অনুযায়ী পড়াবো আমরা, মানে প্যাটার্ন যেটা সেটা এখন ফলো করবো আমরা। ওকে, আমাদের সীমানা দেখলাম। আমাদের সীমানার মধ্যে ভারতের 7 সিস্টার আছে, কয়টা আছে? রেড ক্লিফ লাইন আছে, এগুলো দেখাবো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন দেখো এই সীমানা তোমাকে দেখাইছি না একটু আগে? সীমানাটা কিরকম, সীমানাটা কোন দিকে গেছে দেখাইছি না? দেখার পরে দেখো, এটা হচ্ছে আমার বাংলাদেশ। এটা কি হবে? বাংলাদেশ। এর পাশে কি আছে? এই যে দেখো, ভারতের প্রদেশ, এটা ভারতের একটা প্রদেশ। এটা নাগাল্যান্ড, মণিপুর, এই যে ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে, এগুলো পেয়ে গেলাম। তাহলে বাংলাদেশের দেখো উত্তর দিকে আর পূর্ব দিকে এই রাজ্যগুলো আছে, উত্তর দিকে আর পূর্ব দিকের রাজ্যগুলো এখানে আছে। ওকে ভাইয়ারা, পরবর্তী আসে। দেখো কি বলছে? বাংলাদেশের যে 2টি জেলার সাথে, বাংলাদেশের 2টো জেলা আছে যে জেলার সাথে মিয়ানমারের সীমানা, বান্দরবন ও কক্সবাজারের সাথে মিয়ানমারের সীমানা আছে। বান্দরবন ও কক্সবাজারের সাথে কি আছে? মিয়ানমারের সীমানা আছে। বাংলাদেশের স্থল সীমান্তবর্তী যে 2টি জেলার সাথে ভারতের সীমানা নেই, সেটা হচ্ছে কক্সবাজার ও বান্দরবন। এই 2টার সাথে কি নাই? সীমানা নাই। কারণ এই 2টার সাথে কি আছে? মিয়ানমার আছে। এই 2টার সাথে কি আছে? মিয়ানমার আছে। যার কারণে ভারত এখানে আমার সাথে কি নাই? সম্পর্ক নাই। মানে ভারতের সাথে কক্সবাজারের কোনো সম্পর্ক নাই, ভারতের সাথে বান্দরবনের কোনো সম্পর্ক নেই। আছে কার সম্পর্ক? ওই রাঙামাটির সম্পর্ক আছে, রাঙামাটির সাথে। রাঙামাটি বান্দরবনের এই মিয়ানমারের সাথেও আছে, ভারতের সাথেও আছে। একটু পরে এগুলো দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? ওকে, এইগুলো 7 সিস্টার দেখাইলাম, সুন্দর মতো তোমাকে দেখানোর চেষ্টা করছি। এটা বাংলাদেশের আশেপাশে রাষ্ট্রগুলো দেখতে পাচ্ছি, যেগুলো সব। ওকে, এই টপিক থেকে কিরকম প্রশ্ন আসতে পারে? দেখো, এই টপিক থেকে পরীক্ষা কিরকম প্রশ্ন আসতে পারে খেয়াল করো। কোন 2 দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? মানে এই পরীক্ষার প্রশ্ন কিরকম আসতে পারে, তোমাকে একটা নমুনা দিচ্ছি। নমুনা, কোন 2 দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? এটাকে দেখাইছি না ভাইয়া? মানে এই পাশে মিয়ানমার, এই পাশে ভারত। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা। সহজ উত্তর কোনটা? আমার বি নাম্বারটা। মানে মিয়ানমার আর ভারতের সাথে আমাদের কি আছে? সংযোগ সীমান্ত রয়েছে। ক্লিয়ার? সংযোগ সীমান্ত রয়েছে। ওকে, পরবর্তী আসি। ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? বাংলাদেশের কি রয়েছে? সীমান্ত রয়েছে। এটা কি 3টা, 4টা,
5টি না 6টি? 3টি, 4টি, 5টি, 6টি? কেন একটু বললাম। ভারতের কয়টি রাজ্যের সাথে পড়াইছিলাম ভাইয়া একটু আগে পড়া গেলাম। ভারতের 5টি রাজ্যের সাথে, কয়টা? 5টি রাজ্যের সাথে। ওই যে বলছিলাম না, মেঘালয়, আসাম, তারপর ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এগুলোর সাথে বাংলাদেশের সরাসরি সীমান্ত আছে। একেবারে সরাসরি কি আছে? সীমান্ত আছে। ওকে, তাহলে এটা হয়ে গেছে ভাই। এটা আমার উত্তর কি? এটা উত্তর আমার হয়ে গেছে। উত্তর হচ্ছে আমার 5। উত্তর হচ্ছে 5। পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই যে ঠিক আছে ভাই পড়াইলেন, 5টা রাজ্য পড়াইলেন, বাট 5টা রাজ্যের নাম কি কি? ভারতের সাথে কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, মানে সরাসরি সীমান্ত রয়েছে? কয়টা? আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর তো না, মণিপুর বাদ। পরে কি? মেঘালয়, অরুণাচল নাই। হ্যাঁ, পরে কি? এখানে বিহার করতে আসলো, বিহারও বাদ। মেঘালয়, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড নাই, তাহলে এটা বাদ। তাহলে উত্তর হচ্ছে এই নাম্বারটা। জাস্ট বাদ দেওয়া শিখলাম, তাহলে উত্তর হয়ে গেছে। দেখছো, বাদ দেওয়া শিখছি, হয়ে গেছে। তাহলে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম আর পশ্চিমবঙ্গ, এগুলো হচ্ছে আমার কি? এগুলোর সাথে বাংলাদেশের সরাসরি সীমানা আছে। সরাসরি কি আছে? সীমানা রয়েছে। পরে দেখি বাংলাদেশের দক্ষিণে কি রয়েছে। বাংলাদেশের দক্ষিণে কি রয়েছে? দক্ষিণে ভারত নাই। নেপাল উত্তর দিকে, ভুটান উত্তর দিকে, উত্তরে তার দক্ষিণ দিকে কোনটা আছে? বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, যার কারণে আমরা কি পাই? কক্সবাজার সমুদ্র সৈকত পাই। কক্সবাজার সমুদ্র সৈকত আমরা ওখানে পেয়ে থাকি। তাহলে বাংলাদেশের দক্ষিণ দিকে কি আছে ভাইয়া? বঙ্গোপসাগর আছে। পরে আসে কি বলছে, বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কত? বাংলাদেশের সীমান্তবর্তী মানে একেবারে সীমানা ঘেঁষে এরকম সীমান্তবর্তী জেলা কয়টা আছে? জেলা হচ্ছে আমার কয়টা বা জানো? 32টা। মানে বাংলাদেশের জেলা মোট কয়টা? মোট হচ্ছে 64টা জেলা আছে। এই 64টা জেলার মধ্যে 32টা জেলার সাথে পার্শ্ববর্তী দেশের সাথে কি আছে? সীমানা আছে, সীমানা যুক্ত আছে। মানে বাংলাদেশের অর্ধেক জেলার সাথে কি আছে? সম্পর্ক আছে, বাকি অর্ধেক আমাদের মধ্যে চলে আসছে। বাট বাংলাদেশের 32টা জেলায় বিভিন্ন দেশের সাথে কি আছে? সংযোগ আছে 32টা। দেখো, এর মধ্যে ভারতের সাথে হচ্ছে 30টা। কয়টা? 30টা। মিয়ানমারের সাথে হচ্ছে 3টা। মিয়ানমারের সাথে কয়টা? 3টা। এখন ভাইয়া ক্যালকুলেশন করলে হচ্ছে 30 আর 3 কত হয়? 33টা। বাট ভাইয়া আপনি বলেন মোট 32টা, আর এখানে দেখা যাচ্ছে যোগ বিয়োগ করে দেখা যাচ্ছে 30টা। কিভাবে হলো ভাই এটা? কিভাবে হইলো? এই যে 32 হচ্ছে আমার মোট, ভারতের সাথে 30টা, মিয়ানমারের সাথে 3টা। এখন ভাইয়া এখানে হলো 33, আপনি বলতেছেন 32। এখানে কারেকশনটা কি হবে তোমাকে বলে দিচ্ছি। দেখো, একটা জেলা আছে, বাংলাদেশের একটা জেলা আছে, যেই জেলাটা ভারতের সাথে সীমানা আছে, আবার মিয়ানমারের সাথে সীমানা আছে। সেই জেলার নাম হচ্ছে রাঙামাটি। কি ভাইয়া? রাঙামাটি জেলা। রাঙামাটি জেলা, যে জেলার সাথে কি আছে? ভারতের সীমান্ত আছে বা বাংলাদেশের সীমানাও আছে। রাঙামাটি জেলা, তার কারণে কটা হলো? 33টা। মানে ওটা কাউন্ট করে, এটা কাউন্ট করে। ওকে, পরে আসি, বাংলাদেশের কতটি জেলা মিয়ানমারের সাথে সীমান্তবর্তী? বাংলাদেশের কতটা জেলা মিয়ানমারের সাথে কি সীমান্তবর্তী? কয়টা? মিয়ানমারের সাথে 3টা। কি কি ভাই জানো? কি জানো এটা বলে দিই তোমাকে। একটা হচ্ছে কি? একটা রাঙামাটি, একটা হচ্ছে বান্দরবন, একটা কি বান্দরবন, একটা কি কক্সবাজার, একটা কি ভাইয়া? কক্সবাজার, সরি, একটা হচ্ছে কি কক্সবাজার। ঠিক আছে? তো বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার, 3টে হচ্ছে কার সাথে যুক্ত আছে? এই 3টে হচ্ছে মিয়ানমারের সাথে যুক্ত আছে। ঠিক আছে, মনে রাখবে এইভাবে আস্তে আস্তে। ওকে, যে জেলার ভারতের ও মিয়ানমারের দুই দেশের সাথে কি আছে? সীমানা আছে। মানে জেলাটা এরকম একটা জেলা, যে জেলাটা ভারতের সাথেও আছে, মানে মিয়ানমারের সাথেও সংযোগ আছে। ওই জেলার নামটা কি ভাইয়া? হ্যাঁ, ওই জেলার নামটা হচ্ছে আমার রাঙামাটি। ওকে, উত্তর হচ্ছে আমার রাঙামাটি। ঠিক আছে? ওকে ভাইরা, তোমার উত্তর দিচ্ছ আস্তে আস্তে সবাই। ঠিক আছে ভাইরা, উত্তর পেয়ে গেলাম। ওকে, পরে কি বলছে? সীমান্তরক্ষী বাহিনীগুলো কিরকম? বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে আমরা কি বলি? বিজিবি বলি। কি বলি? বিজিবি, মানে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। আর ভারতের যেই আছে সীমান্তরক্ষী আছে, তাদেরকে বলি বিএসএফ, মানে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটাকে কি বলা? বিএসএফ বলা হয়। ভারতের গুলোকে বলা হয় বিএসএফ, আর আমরা বলি বিজিবি। আমরা কি বলি? বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। ঠিক আছে? মিয়ানমার বলে বর্ডার গার্ড পুলিশ, বিজিপি বলে। আর পাকিস্তান বলে হচ্ছে রেঞ্জার্স। ঠিক আছে ভাইয়া? ওকে, এখন দেখো, এগুলো তোমাকে সুন্দর দেখাইলাম, বুঝাইলাম, এবং পরবর্তী ক্লাসের মধ্যে
এখন পরবর্তী ক্লাসের মধ্যে আরেকটা জিনিস তোমাকে অ্যাড করা দিব, সিট মডেলগুলো দেখাবো পরবর্তী ক্লাসের মধ্যে, ঠিক আছে ভাইয়া? পরবর্তী ক্লাসের মধ্যে তোমার সিট মডেলগুলো পরবর্তী ক্লাসের মধ্যে দেখা দেবো, ঠিক আছে? ওকে, এখন আমাকে বলো ভাইয়া, আজকের ক্লাস করার পরে তুমি হচ্ছে এই ক্লাস রেটিং করলে তুমি 10-এ কত দিবা? প্লিজ ভাইয়া একটু বলবা। যারা আমার সাথে যুক্ত আছো, এই যে তোমাকে বুঝাইলাম, বেসিক ক্লাস দেখাইলাম, তুমি কিভাবে ক্লাসটা একবার পড়াটা শুরু করবা, তোমাকে বুঝাইলাম বাংলাদেশ হচ্ছে এটা কোন জায়গায় অবস্থান আছে, এটার বিশেষত্ব কি, এটার বৈশিষ্ট্যটা কি, তোমাকে স্পষ্ট করে বুঝাইছি। বুঝার পরে তোমাকে শিখাইছি এবং এইখান থেকে পরীক্ষায় কীরকম প্রশ্নগুলো আসতে পারে এমন একটা তোমাকে নমুনাও দিয়েছি। এখন আমাকে বলতে হবে এই ক্লাসে তুমি 10-এর মধ্যে কে কত দিবা? আজকের ক্লাসে তুমি 10-এর মধ্যে কে কত দিবা? কত দিবা একটু দেখি ভাই, একটু বলো। আজকের ক্লাসে তুমি 10-এ কত দিবা? হ্যাঁ, আদ্রিতা বলছো ভাইয়া 10-এ 10, বিজয় অ্যাপসিকা বলছে 10-এ 10 ভাইয়া। মাই ওয়ার্ল্ড মাই ড্রিম, ওরে বাপরে বাপ, বলছে 100 দিব। তারপর কি সাকেরা, পরে হচ্ছে কি প্রমি, পরে হচ্ছে আসমা সেতু বলছো, ওকে ভাইয়া। রোশিনী বলছো, ওকে ওকে, হ্যাঁ বলেছে নাজু অথই, ওয়াশিখান, নিশা, তানিশা, হ্যাঁ তারপরে কি সারিনা ক্যানভাস, ওরে বাপ রে বাপ নাম রে, হ্যাঁ তামান্না, সবাই বলতেছো আলহামদুলিল্লাহ, ওকে ভাইয়া। আরোহী আক্তার বলছে 9, তানজিন সুলতানা মিসমা, তারপর হচ্ছে জীবন আহমেদ সজল, হ্যাঁ ইলহাম কাদের চৌধুরী, হ্যাঁ অভিষেক দত্ত বলতেছ, নাবিলা বিনতে মাবুদ, তারপর হচ্ছে মুহা হাসান, হ্যাঁ মুহুয়া হাসান, নূর আহমেদ সোহাইব বলছো ভাই 15 দিব। হ্যাঁ ক্লাস রেগুলার হয় ভাই, ক্লাস রেগুলার পেজের প্রতি ফলো দিয়ে রাখো পেজটাকে, ক্লাস হলে নোটিফিকেশন যাবে, পোস্ট করলে নোটিফিকেশন তোমার কাছে যাবে ভাইয়া। ওকে, তারপরে শ্রাবণ বলছো, সুমাইয়া সুলতানা প্রীতি বলছো ভাই 10-এ 10, রুমাইসা নূর রাফসা বলছো 10-এ 10। ওকে, ক্লাস টাইম প্রতিদিন জানাই দেওয়া হয় কোন সময়, সন্ধ্যা 7:30, রাত 9:30, এইগুলো রেগুলার টাইম হয় ভাইয়া। হ্যাঁ, নূর মোহাম্মদ সোহাব বল, ঠিক আছে ভাইয়া। ওকে তাহলে ভাইয়া ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে ক্লাস আসলে তোমাদের মোটামুটি বুঝাইতে পারছি, তোমাদেরকে পুরো জিনিসগুলো কভার করার চেষ্টা করছি। পরবর্তী ক্লাসে আবার যে লেকচার 2 হবে তখন আবার তোমাদেরকে বুঝাই দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।